নমস্কার সকলকে। ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলেই পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠো, এই আমার একমাত্র কামনা। এবং তোমাদের এই পড়াশোনায় মনোযোগী করার জন্য আমারও এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পাঠ জ্ঞানচক্ষু, গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা। তো গল্প সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এই গল্প থেকে কী কী কোশ্চেন আসে, সেই কোশ্চেনের উত্তর তোমরা কীভাবে লিখবে সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের একটা জানিয়ে রাখি, তোমাদের এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভালো লেগে থাকে। তো আমিও চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে পড়াশোনায় মনোযোগী করে তোলা, পরীক্ষায় কীভাবে উত্তর লিখবে, কোন কোন কোশ্চেন আসে বেশি সেগুলো জানানোর। তো যাই হোক, আমরা পাঠে ফিরে যাই। আমরা জানি জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন থেকে আমাদের এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। তো আশাপূর্ণা দেবী সম্বন্ধে আমাদের কয়েকটা কিছু জানা দরকার। তো এই আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি আমাদের মতো স্কুল কলেজে পড়ার সুযোগ এত পাননি। মাত্র 15 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তো উনি গৃহবধূ হয়ে, একটা মধ্যবিত্ত পরিবারে গৃহবধূ হয়ে তিনি যে সাহিত্য চর্চা করেছেন এবং তিনি যে সমস্ত গল্প উপন্যাস ছোটদের গল্প লিখেছেন তা সত্যি সর্বজনবিদিত। তা আমরা জানি তিনি অনেক উপন্যাস লিখেছেন, অনেক গল্প লিখেছেন, অনেক ছোটদের নিয়ে গল্প লিখেছেন। এই জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এমনকি অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পেয়েছেন। তো যাই হোক, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি আলোচনার আগেই আমরা জ্ঞানচক্ষু বলতে কি বোঝাই সেটা আমাদের আগে জানতে হবে। চক্ষু মানে চোখ, আমাদের বহিরিন্দ্রিয় পাঁচটি বহিরিন্দ্রিয়, তা আমরা সকলেই জানি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তোমরা সকলেই জানো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো আমাদের বহিরিন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, নিঃশ্বাস নিই, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি। তো যাই হোক, এই 5টা ইন্দ্রিয় বাদ দিয়েও আমাদের একটা অন্তর ইন্দ্রিয় আছে। অন্তর ইন্দ্রিয়টি কি না, মন। সে মন যদি সাবলীলভাবে কোনো কিছু বিষয়ের উপর পর্যালোচনা করে তখন কি হয় না, আমাদের জ্ঞান তৈরি হয়। তো আমরা যে উপাদানগুলো পাই, মনের মধ্যে যে উপাদানগুলো যায় সেগুলো কিন্তু বহিরিন্দ্রিয়ের মধ্যে দিয়ে পাই আমরা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, দিয়ে অনুভব করি। সে অনুভবটা কিন্তু হয় মন দিয়ে। তো সেই মনে যে জ্ঞান হয় সেটাই কিন্তু আমরা সেই বিষয়টার উপরে পর্যালোচনা বা বিশ্লেষণ করি। তাই জ্ঞানচক্ষু জিনিসটা কি না, আমাদের এই যে পর্যালোচনার যে এই যে বিশ্লেষণের যে ক্ষমতা, মন দিয়ে আমরা যে ক্ষমতাটা অর্জন করি, তার ফলে যে একটা নিটফল অর্থাৎ সিদ্ধান্ত আসে, সেটাই আমাদের জ্ঞান। তো এই অন্তরিন্দ্রিয় জ্ঞান দ্বারা যে অনুভব, যে অনুভূতি হয় সেটাই জ্ঞানচক্ষু। অর্থাৎ জ্ঞানের মধ্য দিয়ে আমাদের যে ধারণা জন্মে সেটাই জ্ঞানচক্ষু। তো এখানে গল্পটা যদি আমরা পাঠ করি, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও, বাংলা বিষয়ে যদি ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই শুধু বাংলা বিষয় নয়, প্রত্যেকটা বিষয়ে যদি ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই পাঠ্য বিষয়টাকে অর্থাৎ পাঠ্যপুস্তকটাকে ভালোভাবে পড়তে হবে।
কারণ ওখানের মধ্যেই সমস্ত কোশ্চেন লুকিয়ে আছে। আর শর্ট কোশ্চেনের উত্তর ভালোভাবে দিতে গেলে পাঠটাকে ভালোভাবে পড়তেই হবে, টেক্সট বইটাকে ভালোভাবে পড়তেই হবে, তাহলে তুমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো উত্তর দিতে পারবে। আর এখন নাম্বার পাওয়া তো খুব সহজ ব্যাপার, কারণ প্রচুর শর্ট কোশ্চেন আছে। সেই শর্ট কোশ্চেনগুলো উত্তর যদি তুমি যথাযথ দিতে পারো, নাম্বার কিন্তু অবশ্যই আসবে ভালো। ঠিক আছে, তো যাই হোক, জ্ঞানচক্ষু গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে তপন বলে একটা চরিত্র আছে। তো তপন ওর ছোটো মাসির বিয়ে উপলক্ষে মা বাড়িতে এসছে, তাই তো। তো ছুটিও আছে, স্কুল ছুটি, গ্রীষ্মের ছুটি। মা বাড়িতে এসছে, ছোটো মাসির বিয়ে। ছোটো মাসির বিয়ে খুব ঘোটাফোটা করে হলো। তাই ছোটো মাসির বিয়ে হয়েছে, ছোটো মেসো তো আছেই, ছোটো মেসো তো আসবেই। তো সেই ছোটো মেসো নাকি, তপন জানতে পেরেছে ছোটো মেসো নাকি লেখক। কিন্তু এর আগে অবধি তপন জানতো লেখক সম্বন্ধে তার ধারণা ছিল আর কি, যে লেখকরা হয়তো সাধারণ মানুষদের থেকে একটু আলাদা ধরনের, তাদের আলাদা কোনো রকমভাবে তারা জীবনযাত্রা করে আর কি, তারা আলাদা কোনো ব্যক্তি হতে পারে, মানে সাধারণ বাবা কাকা মামা ওদের মতো সাধারণ হয়তো নয়, অসাধারণ ব্যক্তি হয়তো লেখক যারা গল্প টল্প লিখে। কিন্তু ছোটো মেসোকে যখন সে দেখতে পেল লেখক, বুঝতেও মানে জানতে পারলো যে লেখক, তো তার ছোটো মেসো, তখন তার প্রথম জ্ঞান হয়। মানে এই জ্ঞানটা ছোট জ্ঞান হলেও, মানে ছোট বলছি না আমি, তার বড় জ্ঞানটা গল্পের শেষে আমরা দেখতে পাবো যে বড় জ্ঞানটা কী হয়েছে। মানে অন্তরিন্দ্রিয় দ্বারা যে সে পরিচালনা করেছে, তার যে জ্ঞান হয়েছে, তা এটা কিন্তু ছোট একটা বিষয় বটে। তার কারণ তার এতদিন পর্যন্ত যে জ্ঞান ছিল যে লেখকরা অসাধারণ হয়, সাধারণ ব্যক্তির থেকে একটু আলাদা হয়, কিন্তু সেটা কিন্তু নয়। তার ছোটো মেসো অন্য সকল ব্যক্তির মতো স্নান করেন, সিগারেট খান, দাড়ি কামান, টিভি দেখেন, খবরের কাগজ পড়েন, এদেশের কিছু হবে না বলে উঠে পড়েন, এরকম নানা রকম বিষয়গুলো আর কি সাধারণ মানুষের মতো তার ছোটো মেসো করে। তো তার ছোটো মেসো একজন প্রফেসর, অধ্যাপক, ওনারও কলেজ ছুটি, বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে, সেই সুযোগে অনেকবারই তপন দেখতে পায়। তো তপনের একটা নেশা আছে গল্প লেখা, গল্প লিখছে। সেই সময় তার ছোটো মাসি সেই গল্পটা নিয়ে গিয়ে তার ছোটো মেসোকে দেখায় যে দেখো তপন একটা গল্প লিখেছে। এবার ওই ছোটো মেসো শ্বশুরবাড়ি নতুন নতুন এসছে, অবশ্যই সে শ্বশুরবাড়ির ছেলে মেয়েদেরকে একটু ভালোবাসতেই হবে, বা ওদেরকে বলতে হবে না খুব ভালো হয়েছে, সেই সূত্র ধরেই হোক বা অন্য কোনো কারণ বলতে তপনের লেখা গল্পটা সত্যি ভালো হয়েছিল। কারণ তপন সাধারণত অন্য সকলের মতো মানে সেরকম মাল মশলা নিয়ে গল্প লেখেনি, যে মানে সাধারণভাবে যারা রাজারা যুদ্ধ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়ে গল্প হয় সেসব নিয়ে লেখেনি। তপন গল্প লিখেছে তার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা সম্বন্ধে। সেটা কিন্তু ছোটো মেসো গল্পটা পড়েছে, দেখেছে, সত্যি তপনের লেখার কিন্তু হাত আছে, তপন গল্প লিখতে পারবে চেষ্টা করলে। তো তার গল্পটা দেখে তপনকে ডেকে পাঠায়, তপনকে বলে না ভালো আছে, ভালো গল্প হয়েছে, তো আমি গল্পটা ছাপানোর ব্যবস্থা করে দেবো। তপনের গল্পটা ছাপানোর ব্যবস্থা করে দেবে কোথায়, এটা কোশ্চেন আসে, সন্ধ্যা তারা পত্রিকায়। সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বলে ওই ছোটো মেসো তপনের গল্পটা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তপন তো আহ্লাদিত হয়, খুব আনন্দ হয়, আমার গল্প ছাপানো হবে, সত্যি এটা মজার বিষয়। তখন ওই আনন্দে তপন আরও কিন্তু প্রচুর গল্প লেখা শুরু করে। তার মাঝে একটা কথা বলে রাখি, তপনের কিন্তু একটু মনে হয়েছে, আরেকটা অভিজ্ঞতা হয়েছে এখানে, যে ছোটো মাসির বিয়ে হওয়ার পর ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। কেন না, ছোটো মাসিকে গল্প মানে ও ছোটো মাসি হচ্ছে ওর মা বাড়িতে গেলেই ছোটো মাসির কাছেই তার সমস্ত কিছু, মানে ছোটো মাসির সঙ্গে সমস্ত কিছু বিষয় আলোচনা করে, ছোটো মাসির কাছে খায় দায় শুয়ে, অর্থাৎ ছোটো মাসি তার কিন্তু বন্ধুর মতো। তাই ছোটো মাসি
তার গল্পগুলো পড়ুক আর নাই পড়ুক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এরকমভাবে তপনকে সান্ত্বনা দেয়। তো তপন সেটা একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এখানে। তো তপন কী হয়, তপন কী করে এরপর, তপন অসংখ্য গল্প লিখে ফেলে এই পুজোর এই ইয়ের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে মা বাড়িতে এসছে। ওর মা কিন্তু ওকে জোর করে হোম টাস্কের যে খাতাটা সেটা নিয়ে আসা করেছিল। তা না হলে তো তপন পড়াশোনায় এত ইয়ে করবে না, মানে বিয়ে বাড়িতে যাবে, পড়াশোনা করার ইচ্ছে থাকবে না, পড়াশোনা করবে না। সেই কারণে ওর মা হোম টাস্কের খাতাটা নিয়ে আসে। সেই হোম টাস্কের খাতাতে প্রচুর পরিমাণে গল্প লিখতে শুরু করে তপনের গল্প লেখার ভূতে পেয়েছে। তপন গল্প প্রচুর পরিমাণে লিখছে, এটাই বলতে হবে। তো যাই হোক, তপনের গল্প লেখা শুরু মানে লিখছে, অসংখ্য গল্প লিখছে। ওর মেসো যে গল্পটা নিয়ে গিয়েছিল, কিন্তু তার আগে একটা কথা বলে কি, ও তো ওর মেসো বলেছিল একটু কারেকশান করতে হবে, গল্পগুলো কাঁচা হাতের লেখা তো, এই প্রথম লিখছে, কারেকশান করতে হবে, কারেকশান করে ওই গল্পটা পত্রিকাতে ছাপানো হবে। তো মেসো গল্পটা নিয়ে গেছে ও ছাপানোর জন্য। অনেক দিন হয়ে গেল, তখন আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল যে ওর গল্প আর হয়তো ছাপা হবে না, বা মেসো হয়তো ভুলে গেছে কাজের ভিড়ে, এরকম আর কি। কিন্তু একদিন হঠাৎ তপনের মেসো এবং মাসি আবার মা বাড়িতে আসে, তপনের মা বাড়িতে, অর্থাৎ ওর মেসোর শ্বশুর বাড়িতে আসে। তখন তপন দেখছে ওর মেসোর হাতে একটা সন্ধ্যাতারা পত্রিকা। তখন কিন্তু তপনের বুকের রক্ত ছলকে ওঠে, ভাবছি যদি লেখা আমার ছাপা হয়েছে, এই একটা আশায়। হ্যাঁ, সত্যিই তাই, তপনের গল্প লেখা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়। প্রথম গল্প, লেখক তপন কুমার রায়, তপনের নামে গল্প লেখা হয়েছে। তপন গল্প লিখেছে, তপনের গল্পটা। এর ফলে কী হয়েছে, সারা বাড়িতে তপন লেখক, সাহিত্যিক, কথাশিল্পী নানা রকম সবাই ওকে ব্যঙ্গ করছে বা বলছে, যাই হোক, যে তপন খুব ভালো গল্প লেখক হয়ে গেছে। আবার অনেকে বলছে নাকি যে এরকম যদি মেসো থাকে তাহলে আমরাও একটা আধটা গল্প লিখতাম। তো মেজো কাকু এরকম বলছে, সকলেই বলছে আর কি। তো তপনের গল্প লিখেছে একটা ছোট ছেলে, ওটা ছাপা হয়েছে, সেই বিষয়টার থেকে ওই ছোট মেসো ছাপিয়ে দিয়েছে গল্পটা, সেটা কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে। কারেকশান করে দিয়েছে। পরবর্তীকালে আবার একটা ঘটনা ঘটে যায় যে কারেকশান করেছে, ওর ছোটো মেসোই বলে কারেকশান করতে হয়েছে একটু, তাই তো ছাপানো হয়েছে। তখন আবার একটা সবার মুখে যে কারেকশান করতে হয়েছে। তো যাই হোক, অনেক পরে যখন তপন ওই পত্রিকাটা হাতে পেয়েছে, ওর মা বলছে রে গল্পটা, তপনকে বলছে গল্পটা পড় শুনি, কীরকম হয়েছে গল্পটা। তো যখন তপন গল্পটা পড়ছে, তখন দেখছে যে কি পড়ছে, সে যা লিখেছে তার সম্পূর্ণ আলাদা। মানে ওটা সম্পূর্ণভাবে কারেকশান করা হয়েছে, ও ছোটো মেসেও গল্প কারেকশান করতে দিয়েছে। তো যে তপন ভাবছিল তার আজকের দিনটা খুব আনন্দের দিন, সেই তপনের কাছে কয়েক মুহূর্তের পরেই মনে হলো আজকেই তার সবচেয়ে বেশি দুঃখের দিন। কেন? তার কারণ তপন ওই গল্পটা পড়তে আর পড়তে পারছে না। তখন তার মা বলছে, তুই বাক্যহারা হয়ে গেলি নাকি আনন্দে। তো যাই হোক, আনন্দে বাক্যহারা হয়নি তপন দুঃখে বাক্যহারা হয়েছে। কেন না, তপন যে গল্পটা লিখেছে, যে ভাষায় লিখেছে, সেই ভাষা, মানে ভাষাটা বাংলা মানে বাংলায় আছে, কিন্তু সেই শব্দগুলো নেই, সেই বাক্যগুলো নেই, সেগুলো সব কারেকশান করেছে ওর ছোটো মেসো। সেই কারণে হয়তো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক গল্পটা ছাপিয়েছে। তো যাই হোক, সেটা তপনের কিন্তু খুব ভালো লাগেনি। তাই তপন ছাদে গিয়ে শার্টের তলা দিয়ে চোখ মুছতে শুরু করে। প্রচণ্ড দুঃখ লাগছে তার, যে এরকম আমার গল্প আমি লিখলাম, অথচ কারেকশান করে এমনভাবে ছাপানো হলো যেখানে আমি আমাকে খুঁজে পাচ্ছি না, আমার গল্পটাই তাই আমি আমাকে খুঁজে পাচ্ছি না। তো তপন তখন একটা মনে মনে ইয়ে করে বসে, মানে চিন্তা করে বসে, যা এরপর যদি কোনোদিনও ছাপাতে দিতে হয় আমি নিজে গিয়ে দিয়ে আসবো, আমার কাঁচা হাতের লেখা আমি নিজে গিয়ে দেবো। তাতে যদি ছাপবে গল্পটা, পত্রিকার সম্পাদক, যদি না ছাপবে। কিন্তু এরকম নিজের গল্প পড়তে বসে যেন না অন্যের গল্প পড়তে হয়, এ হচ্ছে গল্পটার বিষয়। তো এখান থেকে তপনের কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন এটা আসে, মাসি চায়ের সঙ্গে কি খায়,
বসে বসে মাসি খাচ্ছিল, একটা কথা আছে, চায়ের সঙ্গে ডিম ভাজা খায়। আচ্ছা, তপনের বুকে রক্তটা ছলকে উঠল কেন? কেন বুকে রক্ত ছলকে উঠল? না, যখন তপন দেখল যে তার মেসো এবং মাসি এসছে হাতে সন্ধ্যাতারা পত্রিকা, তখন একটা আনন্দে তার বুকে রক্ত ছলকে যায়। মানে একটা আনন্দিত হয়। বুকে রক্ত ছলকে যাওয়া মানে হচ্ছে এটা আনন্দিত হয় যে হ্যাঁ, হয়তো আমার গল্পটা ছাপা হয়েছে, এই যে একটা ভাবনা। আচ্ছা, এছাড়াও কোন পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকা। সন্ধ্যাতারা পত্রিকাতে তপনের গল্প ছাপা হয়েছিল। তার ছোটো মেসো কে ছিলেন? না, তিনি একজন লেখক ছিলেন, তিনি শিক্ষকতাও করতেন, তাই তো। তপন কিসের ছুটিতে মামাবাড়িতে এসেছিল? গ্রীষ্মের ছুটিতে। তপন তপন যে গ্রীষ্মের ছুটিতে মামাবাড়িতে এসেছিল, তখন মামাবাড়িতে কী ঘটনা ঘটেছিল? কি মানে উৎসব ছিল না কোনো পারিবারিক কাজ ছিল? হ্যাঁ, কাজ ছিল কি না, ছোটো মাসির বিয়ে, ছোটো মাসির বিয়ের অনুষ্ঠানে এসেছিল, তাই তো। এই সমস্ত গল্প, এই সমস্ত কোশ্চেনগুলো, এরকম শর্ট কোশ্চেনগুলো আসে সাধারণত। তো যাই হোক, গল্পটা আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পটা বিশ্লেষণ করে বললাম। যদি তোমাদের কোনো এই গল্পটা সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে, কোনো মানে কোশ্চেন আরও বিস্তারিত আলোচনা করতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে আমায়। ঠিক আছে, এরপরের ভিডিওতে আরও আমি এর পরের পার্টটা সম্বন্ধে আলোচনা করব। তার আগে তোমরা এই গল্পটা একটু ভালো করে পড়ে নেবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আর এই যে একটা কথা বলা হলো না, ওই যে লাস্ট যে জ্ঞানচক্ষু কথাটা যে বলা হলো না, যেটা হচ্ছে লাস্টেরও কী অভিজ্ঞতাটা হলো, যে আমি যদি আমার গল্প কোনো দিনে ছাপতে দিই, আমি নিজে গিয়ে দিয়ে আসবো, আমি আর কারো হাতে দিয়ে গল্প ছাপানো করাবো না। তার কারণ কারেকশান করা হচ্ছে, এটা তার একটা বিশাল জ্ঞান হলো যে সত্যি তাই। আমি যদি কারো হাত দিয়ে গল্পটা ছাপতে দিই, তাহলে সে নিজের মতো করে কারেকশান করে ছাপাবে, সেখানে নিজের কোনো লেখার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যাবে না। এই যে এত বড় একটা জ্ঞান হলো তপনের, ছোট্ট কম বয়সী তপন, তার যেটা এত বড় জ্ঞান হলো, তার জন্যেই আমাদের এই গল্পটার নাম জ্ঞানচক্ষু সার্থক হয়েছে। তো যাই হোক, এর পরের পাঠ সম্বন্ধে আমার পরের ভিডিওতে আরও আলোচনা করব। আর যদি তোমাদের, বারবার বলছি, তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে। তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হও, ভালো করে পড়াশোনা করো। আমি এর পরের ভিডিওতে আরও বেশি করে বিশ্লেষণ করে তোমাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ।